রিমা, বয়স ১৬, মেধাবী, শান্ত স্বভাবের এক মেয়ে। স্কুলে সবসময় দ্বিতীয় হয়, তবু কেমন যেন অদৃশ্য থাকে। বন্ধুরা গ্রুপ করে হাসে, খেলে। রিমা পাশে দাঁড়িয়ে থাকলেও যেন কেউ দেখে না। ক্লাসে শিক্ষকরা কখনো কখনো তাকে বাহুবা দিলেও ব্যস্ত মুখগুলোতে সেই বাহুবার গুরুত্ব বেশিক্ষণ টেকে না। ঘরে ফিরে সেই একই একাকিত্ব। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মা গৃহিণী। মা সারাদিন ব্যস্ত ছোট ভাইয়ের খেয়াল রাখতে, আর বাবার মুখে সর্বদা ক্লান্তির ছাপ। কারোরই সময় নেই রিমার জন্য। তার কণ্ঠ যখন কিছু বলতে চায়, তখন মায়ের মুখ থমকে ওঠে। পড়াশোনা ঠিকমতো করেছ তো? রিমা রাতের বেলায় ছাদে উঠে চাঁদের দিকে তাকায়। মন খারাপ হলেই ডায়েরিতে লিখে রাখে, আজও কেউ আমার দিকে তাকালো না। আমি আছি না নেই, কারো কি সত্যিই যায় আসে? স্কুলের সহপাঠীরা মাঝে মাঝে ঠাট্টা করে, এত চুপচাপ কেন, মুখে ভাষা নেই নাকি? রিমা তখন জোর করে হাসে, যেন হাসলেই সে স্বাভাবিক। কিন্তু ভিতরে ভিতরে এক অদৃশ্য দেয়াল গড়ে ওঠে, যেখানে সে বন্দী। একদিন স্কুল থেকে ফিরে সে দেখে মা ছোট ভাইকে নিয়ে ব্যস্ত। বাবা এখনও ফেরেনি। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। সূর্য ডুবছে, কিন্তু তার চোখে আলো নেই। বুকের ভিতরটা ভারী লাগছে, নিঃশ্বাসটা কেমন যেন আটকে যাচ্ছে। সেই রাতে রিমা ডায়েরির পাতায় লেখে, আমি আর পারছি না, কেউ নেই বুঝতে চাওয়ার মতো। পৃথিবীটা বড় শূন্য। আমি যদি হঠাৎ উধাও হয়ে যাই, কেউ কি খুঁজবে? সকাল থেকে মনটা অস্থির। ক্লাসে গিয়ে সবকিছু কেমন অচেনা লাগে রিমার কাছে। শিক্ষক বোর্ডে সমীকরণ লিখছেন, বন্ধুরা ফিসফিস করে হাসছে। রিমার কানে যেন কিছুই ঢুকছে না। তার বুকের মধ্যে একটা ভারী পাথর যেন চেপে বসে আছে। টিফিনে বৃত্তাকার হয়ে বসা বন্ধুরা হেসে হেসে গল্প করছে। রিমা এগিয়ে গিয়ে পাশে বসতেই কেউ একজন বলে উঠল, চুপচাপ ভূতের মতো কিসের আশেপাশে ঘুরছিস রে? আরেকজন বলে, ও তো বুঝতেই পারে না কোন সময় কার পাশে বসতে হয়, সারাক্ষণ যেন দুনিয়া ছাড়া। হাসি ঠাট্টার মাঝখানে রিমা নিঃশব্দে উঠে দাঁড়ায়। কারো মুখে কোনো অনুশোচনা নেই, হয়তো তাদের কাছে এটা শুধুই মজা। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রিমা। আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। এই আমি এতটাই নিঃসঙ্গ, এতটাই তুচ্ছ? আয়নায় সে দেখতে পায় ক্লান্ত একটা মুখ, শুকনো ঠোঁট, উজ্জ্বলতা হারানো চোখ। সেই চোখে এক টুকরো হতাশা ভেসে ওঠে। হঠাৎ সে নিজের গাল চেপে ধরে। একটু ব্যথা পেলেও কিচ্ছু অনুভব হয় না। এরপর সে ডায়েরিটা বের করে লেখে, আয়নায় আমি যে মেয়েটাকে দেখি, সে কি সত্যি আমি, নাকি আমি একটা ভুল? এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই, কারোর দরকার নেই আমাকে। আমি থাকি না থাকি, কিছুই বদলাবে না। পাশের তাক থেকে একটি ওষুধের পাতা চোখে পড়ে, কয়েকটা ঘুমের ওষুধ, যেগুলো মায়ের জন্য রাখা ছিল। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। এক মুহূর্তের জন্য চিন্তা করে, যদি সব শেষ করে দিই। ঘরের চারপাশটা ঘুরতে থাকে, মাথায় কুয়াশার মতো ছায়া নামে। সে বিছানায় বসে পড়ে, মুখ নিচু করে। আর একটা কথা শুধু মাথায় ঘুরতে থাকে, জীবনটা কি শুধু একা থাকার নাম? সেদিন রাতে সে কারো সঙ্গে কথা বলে না, মায়ের ডাকে সাড়া দেয় না, ছোট ভাইয়ের হাসির শব্দেও সাড়া মেলে না তার ভিতরে। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ জলজল করছে, অথচ রিমার মনে চাঁদটা যেন আজও তাকে দেখে না। রাত প্রায় 12টা, ঘরে নিস্তব্ধতা। বাইরের রাস্তাতেও কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে নীরবতা কেঁপে ওঠে। রিমা ডেস্ক ল্যাম্পটা জ্বালিয়ে বসে, সামনে একটা খোলা খাতা, হাতে কলম, চোখে অশ্রু। সে জানে এই চিঠিটাই হতে যাচ্ছে তার শেষ লেখা। দীর্ঘশ্বাস ছেড়ে কলম চালায়। প্রিয় মা ও বাবা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু হয়তো আমার কষ্টটা কেউ বুঝতে চাওনি। আমি অনেক চেষ্টা করেছি বলতে, বোঝাতে, কিন্তু কোনোদিন কারো মুখে সময় ছিল না। আমি ক্লান্ত মা, প্রতিদিন একটু ভালোবাসা পাওয়ার জন্য যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমি এমন একটি পৃথিবীতে জন্মেছি যেখানে আমার অস্তিত্বটাও অপ্রাসঙ্গিক। দয়া করে আমার জন্য দুঃখ করো না, আমি কোথাও শান্তি খুঁজে নিতে যাচ্ছি। মা, তুমি আমার চোখের দিকে কোনোদিন ঠিকভাবে তাকাওনি। বাবা, তুমি কোনোদিন জিজ্ঞেস করনি তুই কেমন আছিস? আমি আর ভালো নেই। বিদায়, তোমাদের রিমা। চিঠিটা লেখার পর রিমা অনেকক্ষণ চুপ করে বসে থাকে। বুকের ভেতর যেন এক ধরনের হালকা শূন্যতা জমে গেছে, একটা অদ্ভুত প্রশান্তি, যেটা একেবারে ভুল অনুভূতি। তবু সে ভেবে নেয় হয়তো মুক্তির সময় এসে গেছে। সুস্থভাবে ঘুম না আসার অজুহাতে আগেই রাখা ঘুমের ওষুধগুলো একে একে গুনে নেয় সে। গ্লাসে পানি ঢেলে রাখে। ঠিক সেই মুহূর্তে
জানালার বাইরে কেমন যেন একটা আওয়াজ হয়। সে চমকে উঠে জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখা যায় না। আবার বিছানায় বসে, চোখে অশ্রু জমে ওঠে। একটু কাপা হাতে ওষুধের পাতা খুলে নিতে গিয়েই হঠাৎ দরজায় এক ঠকঠক শব্দ। রিমা, ঘুমাচ্ছ? রিমা উত্তর দেয় না। মা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। আবার নিস্তব্ধতা নেমে আসে ঘরে। রিমা ধীরে ধীরে গ্লাসটা হাতে নেয়। ওষুধটা মুখে নেওয়ার আগ মুহূর্তে সে তাকায় টেবিলের কোণে রাখা পারিবারিক ছবিটার দিকে। একটা হাসি মুখে তোলা ছবি, যেটাতে রিমা নিজেও হাসছে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। রাসেল কল করছে। ফোনটা কাঁপতে থাকে, স্ক্রিনে ভেসে ওঠে রাসেল কল করছে। রিমা অবাক হয়। রাসেল, সে তো ক্লাসে সেভাবে কথা বলে না। মাঝে মধ্যে ক্লাসের কোনায় চুপচাপ বসে থাকে। দু একবার চোখাচোখি হয়েছে ঠিকই, কিন্তু সেসব ছিল নেহাতি সংযোগহীন। ফোনটা বেজে যায়। রিমা ধরতে চায় না। এখন কারুর সঙ্গে কথা বলার শক্তি নেই তার। কিন্তু হঠাৎ যেন কিছু একটা চিনচিন করে উঠে বুকের ভেতর। রাসেল কেন এত রাতে ফোন দিচ্ছে? দ্বিধা নিয়ে সে কল রিসিভ করে। হ্যালো, তুই ঠিক আছিস? রাসেলের গলা কাঁপছে। রিমা চুপ, গলা দিয়ে শব্দ বের হয় না। রাসেল আবার বলে, আমি জানি তুই কিছু একটা করবি। জানি না কেন, আজ বিকেল থেকেই তোর মুখটা মনে পড়ছে বারবার। আমার ভয় করছে রিমা, প্লিজ কিছু করিস না। রিমার চোখ জলে ভরে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে কাঁপা গলায় বলে, তুই কেন ফোন করলি? কারণ আমি জানি কেমন লাগে একা থাকতে। আমি জানি কারোর সাথে কথা বলার জন্য মন যখন ছটফট করে, কিন্তু কেউ থাকে না তখন। সেই অনুভূতি আমি জানি। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর রাসেল আবার বলে, এখন ছাদে আছিস না? রিমা থমকে যায়। তুই জানলি কিভাবে? আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল তুই এখন ছাদে। প্লিজ কিছু করিস না, শুধু একবার আমার কথা শুনে নিচে আয়। রিমা এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে ফোনটা কানে চেপে ধরে। সে জানে না রাসেল কিভাবে বুঝল, বা কিভাবে তার মধ্যে সেই ভয়টা অনুভব করল। কিন্তু এই মুহূর্তে রাসেলের কণ্ঠটাই একমাত্র বাঁধন হয়ে দাঁড়ায় মৃত্যুর কিনারায়। রাসেল বলে, আমি এখন তোর বাড়ির নিচে, প্লিজ দরজা খুলে আয়, না হলে আমি চিৎকার করব, সবাইকে ডাকব। রিমা হতবম্ব। সে দৌড়ে নিচে নামে, দরজা খুলে দেয়। রাসেল সত্যিই দাঁড়িয়ে, তার চোখে ঘুম নেই, মুখে উৎকণ্ঠা। রিমা তাকে দেখেই কিছু বলতে পারে না, শুধু ফুপিয়ে কেঁদে ওঠে। রাসেল এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। তুই মরলে আমি কাকে ভালোবাসব? এই কথাটুকু শুনেই রিমা যেন ভেঙে পড়ে। বুকের ভেতর জমে থাকা সব কান্না একসাথে বেরিয়ে আসে। সেই রাতে আর কিছু ঘটে না, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিছু বদলে যায়। রিমা বেঁচে যায়। সকালে সূর্য জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। রিমা বিছানায় বসে আছে, রাসেল পাশে চুপচাপ। রাতটা কেটে গেছে, কিন্তু দুজনের চোখে ঘুম নেই। দুজনেই নীরব, অথচ সেই নীরবতার ভেতরে গভীর কিছু গুঞ্জন করে। রিমা হঠাৎ বলে ওঠে, তুই সত্যিই জানতিস আমি কিছু করতে যাচ্ছি? রাসেল মাথা নেড়ে বলে, জানি না কিভাবে বুঝেছি, শুধু মনে হচ্ছিল খুব বেশি দেরি হয়ে যাবে যদি কিছু না করি। রিমার চোখে জল আবার জমতে চায়, কিন্তু সে এবার নিজেকে সামলায়। সবাই ভাবে আমি ভদ্র, মেধাবী, শান্ত, কিন্তু কেউ বুঝে না আমি ভিতরে ভিতরে কতটা একা। রাসেল নিচু গলায় বলে, ভেতরের কান্না যারা বোঝে না তারা শুধু বাইরের নম্বর দেখে। আমিও একসময় তোর মতোই বলছি। স্কুলে সবাই হাসে, ঘরে কেউ কথা বলে না, মনে হতো আমি কি অদৃশ্য। রিমা বিস্মিত হয়ে চায় রাসেলের দিকে। এতদিনের চুপচাপ কোনায় বসাই ছেলেটা এতটা বোঝে, এতটা অনুভব করে। রাসেল এবার একটু হাসে, কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম। যখন একদিন আমার এক শিক্ষক আমার কাঁধে হাত রেখে বলেছিল, তুই একা না, ওই একটা কথাই আমি নতুন করে ভাবতে শিখি। রিমা চুপচাপ শোনে, চোখের কোণ ভিজে আসে। তুইও একা না রিমা, আমি আছি। কেউ যদি কথা না শোনে আমি শুনব, কেউ না বোঝে আমি বোঝার চেষ্টা করব। রিমা বলে, তুই কি বন্ধু হবে আমার? রাসেল মুচকি হাসে, না, শুধু বন্ধু না, হয়তো তারও বেশি কিছু। দুজনেই হেসে ফেলে। অনেকদিন পর রিমা বুক ভরা নিঃশ্বাস নেয়। মনে হয় এই পৃথিবীটা এতটা অন্ধকার নয়। সকালের আলো আজ রিমার ঘরে একটু আলাদা করে ছড়িয়ে পড়েছে। গতরাতের ঘটনাগুলো যেন এখনও তার মন থেকে পুরোপুরি যায়নি, কিন্তু আজ মনটা অন্যরকম। বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়ায় রিমা। সেই একই মুখ, কিন্তু চোখে আজ এক নতুন প্রতিচ্ছবি। ক্লান্তি আছে, কিন্তু তার মাঝখানে কোথা থেকে যেন একটা ছোট্ট আলো জন্ম নিচ্ছে। নিচে গিয়ে মা বাবার মুখোমুখি হয় সে। মা বিস্মিত হয়ে বলে, তুই এত ভোরে উঠেছিস? রিমা শুধু হেসে বলে, আজ ঘুম হয়নি ঠিকমতো, তাই ভাবলাম একটু আগে উঠি। মা একটু নরম মুখে বলে, তোর চোখ লাল কেন রে? রিমা বলে,
একটু চিন্তা হচ্ছিল মা, তবে এখন ভালো লাগছে। বাবা পেপার পড়তে পড়তেই বলে, ভালো লাগাটাই বড় কথা, মন খারাপ থাকলে বলতে পারিস, ঠিক আছে? রিমা অবাক হয়। এতদিন পর প্রথমবার বাবার মুখে এই কথাটা শোনে সে। গলার কাছে কিছু একটা আটকে যায়, কিন্তু মুখে হাসি। স্কুলে গিয়ে সে দেখে রাসেল ক্লাসের পেছনের বেঞ্চে বসে আছে। রিমা আজ আর তাকে এড়িয়ে চলে না, নিজেই গিয়ে পাশে বসে। রাসেল চমকে ওঠে। আজ তো বেশ হাসি খুশি লাগছে তোর। রিমা মুচকি হেসে বলে, তুই বলেছিলি না আমি একা না, আমি সেটা বিশ্বাস করতে শিখছি এখন। রাসেল চোখ মেলে তাকায়। এই কথাটা তুই যতবার বলবি ততবার আমি থাকব। দিনটা কেটে যায় নীরবে, কিন্তু রিমার মনে গভীরে গভীরে এক নতুন দিন জন্ম নেয়। স্কুলের করিডোর, বন্ধুরা, ক্লাস সব যেন একটু একটু করে আলাদা করে জেগে উঠতে থাকে। বাড়ি ফিরে রিমা ডায়েরির পাতায় লেখে, আজ জীবনের প্রথম সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তুচ্ছ মনে করিনি। হয়তো এখনও আমি ভেঙে পড়া, কিন্তু আমি জানি আমার পাশে কেউ একজন আছে যাকে আমি বিশ্বাস করতে পারি। রাসেল একদিন স্কুল ছুটির পরে রিমাকে বলে, তুই চাইলে আমি এক জায়গার ঠিকানা দিতে পারি, একজন সাইকোলজিস্ট। আমার কাজিন ওর কাছে গিয়েছিল, অনেক ভালো শুনেছি। রিমা একটু দ্বিধায় পড়ে যায়। মানসিক চিকিৎসক মানে আমি কি তাহলে পাগল? রাসেল হালকা হেসে বলে, না রে, এটা কোনো পাগলামো না। মাথায় যেমন ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, তেমনি মনে কষ্ট হলে কেউ একজন দরকার হয়, যে বুঝবে, বোঝাবে। এটা স্বাভাবিক। কিছুক্ষণ চুপ করে থেকে রিমা মাথা নাড়ে। তুই যাবি আমার সঙ্গে? রাসেল একদম নিশ্চিত গলায় বলে, আমি তো আছি সব সময়। 2 দিন পর রিমা আর রাসেল দাঁড়িয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জনা সেনের চেম্বারে। রিমার চোখে ভয়, লজ্জা আর দ্বিধা একসঙ্গে ভেসে বেড়াচ্ছে। রাসেল হাতটা চেপে ধরে, যেন বোঝায় তুই একা না। ডক্টর নীলাঞ্জনা হাসি মুখে বলে, তোমার নাম রিমা, তাই তো? তুমি চাইলে একা আমার সঙ্গে কথা বলতে পারো, কিংবা রাসেল থাকলেও পারো। রিমা বলে, আমি একাই কথা বলতে চাই। কক্ষটা নীরব। রিমা প্রথমে চুপচাপ বসে থাকে, তারপর ধীরে ধীরে কথা ফোটে তার মুখে। সে বলে, আমি ছোট থেকেই অনুভব করতাম আমি বুঝি কিছু একটা ভুল করে ফেলেছি। সবাই হয়তো আমাকে ঠিকভাবে চায় না। আমি খুব চেষ্টা করতাম সবাইকে খুশি রাখতে, কিন্তু সেটা কখনো যথেষ্ট ছিল না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ডক্টর নীলাঞ্জনা নরম গলায় বলেন, তুমি অনেক দিন ধরে এই কষ্টটা বয়ে বেড়াচ্ছ, কেউ শোনেনি তোমার কথা, তাই না? রিমা মাথা নাড়ে। তোমাকে অনেক সাহস দেখিয়ে আজ এখানে আসতে হয়েছে। এটা বোঝায় তুমি ভেতরে ভেতরে শক্ত। আমরা ধীরে ধীরে কাজ করব, ঠিক আছে? রিমা জানে না, কিন্তু সেই মুহূর্তে তার বুকটা হালকা লাগে, যেন বহুদিনের জমে থাকা অন্ধকার একটু সরেছে। চেম্বার থেকে বেরিয়ে রাসেল জিজ্ঞেস করে, কেমন লাগলো? রিমা হাসে, খুব ছোট একটা হাসি, কিন্তু সত্যি ভালো। মনে হলো কেউ আমার কথা শুনল। এবার প্রথমবার মনে হলো আমি একটু একটু করে ঠিক হতে পারি। প্রতিটি সেশনে ডক্টর নীলাঞ্জনার সামনে বসে রিমা নিজের ভেতরের কথা একটু একটু করে খুলে বলছে। শুরুতে খুব কঠিন ছিল নিজেকে নিয়ে কথা বলা, পুরনো ক্ষতগুলো স্পর্শ করা, কিন্তু এখন মনে হচ্ছে এই কথাগুলো বলা মানেই নিজেকে চেনা। ডক্টর নীলাঞ্জনা একদিন প্রশ্ন করলেন, তুমি নিজেকে কিভাবে দেখো রিমা? রিমা থমকে যায়। সে কখনোই প্রশ্নটা নিজেকে করেনি। আমি হয়তো একটা ব্যর্থ মানুষ, যার জন্য সবাই বিরক্ত হয়, যার ভালো কিছু হওয়ার কথা ছিল না। ডক্টর নীলাঞ্জনা মৃদু হেসে বলেন, এই কথাগুলো কে প্রথম বলেছিল তোমাকে? রিমা চুপ করে যায়। তার মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো, মায়ের বিরক্ত মুখ, বাবার নীরব উপেক্ষা, শিক্ষকের হতাশ ভঙ্গি। সবাই বলেছে, কখনো সরাসরি, কখনো অঙ্গভঙ্গিতে। ডাক্তার নীলাঞ্জনা বলেন, তুমি কি মনে করো ওরা যা বলেছে তাই তুমি, নাকি তুমি অন্য কিছু যা তুমি নিজেও এখনো পুরোটা চেনো না? রিমা এবার গভীরভাবে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে এতদিন যা সে বিশ্বাস করত, সেই নিজেকে ঘৃণা করা, নিজেকে দোষী ভাবা, এসব আসলে অন্যদের কথার প্রতিফলন, নিজস্ব উপলব্ধি নয়। এই উপলব্ধি তাকে কাঁপিয়ে দেয়, কিন্তু একসাথে শক্তিও দেয়। রাতের বেলা সেই ডায়েরিতে লেখে, আজ আমি প্রথমবার নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কে? আমি কি শুধু অন্যদের মতামতের উপর তৈরি একটা কুৎসিত প্রতিচ্ছবি, নাকি আমি নিজেই একটা গল্প, একটা সম্ভাবনা, একটা সত্য যা এখনো পুরোটা উন্মোচিত হয়নি? পরের দিন স্কুলে সে একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে হাঁটে। কিছু সহপাঠী তাকে দেখে হাসে, কেউ চোখ ফিরিয়ে নেয়, কিন্তু সে আর সেসবকে নিজের পরিচয় মনে করে না।
রাসেল পাশে এসে বলে, আজ তো বেশ শান্ত কিন্তু দৃঢ় লাগছে তোকে। রিমা মুচকি হেসে বলে, আজ নিজেকে একটু চিনেছি। রাসেল হাসে, তোর ভেতরে যে মেয়ে আছে তাকে আমি অনেক আগেই চিনেছি। রিমা বুঝতে শুরু করে তার ভেতরের সব ভাঙা টুকরা একসাথে জোড়া লাগার জন্য নয়, বরং ওগুলোই তাকে একমাত্র অনন্য করে তোলে। যেমন ভাঙা মাটির পাত্রেও সূর্যের আলো পড়ে সুন্দর ঝলমল করে। ডাক্তার নীলাঞ্জনার কথাগুলো তার মনে বারবার বাজে। ভাঙার মাঝেও আলো থাকে যদি তুমি নিজেকে মুছে না ফেলো। স্কুলে একদিন হঠাৎ বৃষ্টির মতো কান্না আসে রিমার। ক্লাসরুম থেকে বের হয়ে সে একা গাছের তলায় বসে পড়ে। রাসেল এসে পাশে বসে আর কিছু বলে না, শুধু তার হাতে হাত রাখে। রিমা বুঝে নেয় সবসময় কথা বলতে হবে এমন নয়, কারো উপস্থিতি থাকলেই যথেষ্ট। সে ডায়েরিতে লেখে, আমার ভেতর অনেক ভাঙা আছে, কিন্তু ভাঙা মানেই শেষ না, ভাঙার ফাঁকে আলো আসে এবং সেই আলোয় আমি নতুন করে বাঁচতে শিখছি। এই অধ্যায় থেকে রিমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। সে ছোট ছোট ব্যাপারে খুশি হতে শুরু করে। রাসেলের বন্ধুত্ব আরও মজবুত হয়। মা বাবার সাথেও সম্পর্ক কিছুটা উন্নতি হয়। যদিও সবকিছু সহজ হয় না, রিমার ভেতর একটা অদ্ভুত আশা জাগে। হয়তো জীবন এত কঠিন নয়, হয়তো সে সত্যিই জীবনের জন্য উপযুক্ত। স্কুলে পরীক্ষা চলছে। রিমা কখনো আগ্রহ পেত না পড়াশোনায়, কিন্তু আজ তার মন অন্যরকম। ডক্টর নীলাঞ্জনার পরামর্শ ও রাসেলের অনুপ্রেরণায় সে নিয়মিত পড়তে শুরু করেছে। ফলাফল আসার দিন রিমা হাতে ফলাফল পেয়ে অবাক হয়ে যায়। সে অনেক ভালো নম্বর পেয়েছে। প্রথমবার মনে হয় তার কঠোর পরিশ্রম কোনো অর্থে সার্থক হয়েছে। রাসেল এসে বলে, দেখলি তো, তুই পারলি। এইটা শুধু নম্বর না, তোর জীবনের নতুন অধ্যায়ের শুরু। মায়ের চোখে গর্বের জল আসে, বাবা একটু গর্বে মাথা নাড়ে। রিমার মনে হয় এই ছোট্ট সাফল্যই তাকে জীবনের দিকে আরও দৃঢ় হতে শেখাচ্ছে। সে ডায়েরিতে লেখে, আজ আমি বুঝেছি জীবন ছোট ছোট সাফল্যের মিশ্রণ। একটুখানি হাসি, একটুখানি আশা আর অনেকটা ধৈর্যের গল্প। আজ আমার প্রথম সাফল্যের হাসি। যাই হোক, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।